আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের ২য় অধ্যায় গতি। আজকে আমরা গতি চ্যাপ্টারের কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বছরে বোর্ডে এসেছে এরকম প্রশ্ন। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো, অভিকর্ষ ত্বরণ একটি সমত্বরণ ব্যাখ্যা করো। অভিকর্ষ ত্বরণ অভিকর্ষ ত্বরণের মানটি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে আমি লিখলাম যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর মানে হচ্ছে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। যেহেতু প্রতি সেকেন্ডে এই যে বেগ বৃদ্ধির যেহেতু প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারটা সমান থাকে, সুতরাং আমরা একে বলতে পারি কি সমত্বরণ। কারণ আমরা জানি সমত্বরণের সংজ্ঞাটি হচ্ছে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার যদি সমান থাকে, সেটাকে আমরা বলতে পারি সমত্বরণ। যেহেতু মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণ হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর মানে হচ্ছে প্রতি সেকেন্ডে এর বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। বেগ বৃদ্ধির হারটা যেহেতু সমান, আমরা বলতে পারি কি এটা সমত্বরণের উদাহরণ। এরপর দেখো, বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে। আমি ধরলাম একটি বিন্দু, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আমি বৃত্তাকার পথে ঘুরে আবার এ বিন্দুতে আসলাম, এবং আমি ধরে নিলাম আমি মোট 4 সেকেন্ড যাবত চলেছি পুরো বৃত্তাকার পথে। তাহলে প্রথম 1 সেকেন্ডে আমি ধরে নিলাম আমি 2 মিটার দূরত্ব অতিক্রম করেছি, পরবর্তী 1 সেকেন্ডে আবার 2 মিটার দূরত্ব অতিক্রম করেছি, পরবর্তী 1 সেকেন্ডে আবার 2 মিটার দূরত্ব অতিক্রম করেছি, এবং শেষের 1 সেকেন্ডেও আমি 2 মিটার দূরত্ব অতিক্রম করেছি। অর্থাৎ আমি মোট 4 সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করেছি, এবং প্রতি সেকেন্ডে 2 মিটার করে দূরত্ব অতিক্রম করেছি। যেহেতু আমার প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা সমান, তার মানে এটা আমি বলতে পারি কি একটি সমদ্রুতির উদাহরণ, তাই না? সমদ্রুতি। কিন্তু দেখো, আমি যখন এই বৃত্তাকার পথে চলছি, তখন প্রতিনিয়ত এই বৃত্তাকার পথে চলার সময় আমার কিন্তু চলার দিক অর্থাৎ গতির দিক প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। যেহেতু গতির দিক আমার চেঞ্জ হচ্ছে, তার মানে এটা আমার সমদ্রুতি হলেও এটা সমবেগ নয়। কারণ বেগ একটি ভেক্টর রাশি, দিক পরিবর্তন হলে বেগের পরিবর্তন হয়। যেহেতু আমার প্রতিনিয়ত বেগ পরিবর্তন হচ্ছে, দেখো এদিক 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 প্রতিনিয়ত আমার বেগ যেহেতু দিক যেহেতু পরিবর্তন হচ্ছে, আমার বেগেরও পরিবর্তন হবে। এটা সমবেগ নয়, এটা একটি অসম বেগ। তো অসম বেগ মানে হচ্ছে এখানে বেগের পরিবর্তন হচ্ছে, তাই না? তো বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি? ত্বরণ বলি, তাই না? তো সময়ের সাথে যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে, তো আমরা বেগের পরিবর্তন স সময়ের সাথে বেগের পরিবর্তন হলে আমরা বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময় ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি? ত্বরণ। তার মানে বৃত্তাকার পথে সমদৈর্ঘ্যে চলমান বস্তুর ত্বরণ থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো পরেরটি, সম আয়তন তুলা ও পাথর তুলা ও পাথর বাতাসে কোনো উঁচু স্থান থেকে একই সময়ে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পৌঁছাবে? যার ভর কম যে যার যে বস্তুটির ভর কম, বাতাসের বাধা বা অন্য যেকোনো বাধা তার উপরে বেশি কাজ করবে। বাধা যেহেতু বেশি কাজ করবে, সে ভূমিতে পরে পৌঁছাবে।
আর যার ভর বেশি তার বাধা কম হবে। তো বাধা কম হলে সে ভূমিতে আগে পৌঁছাবে। যেহেতু তুলা এবং পাথরের মধ্যে তুলার ভরটা বেশি। তুলার ভরটা বেশি। যেহেতু সরি, তুলা এবং পাথরের মধ্যে পাথরের ভর বেশি এবং তুলার ভর কম। যেহেতু তুলার ভর কম, তো তুলার উপরে বাতাসের বাধা কি বেশি কাজ করবে। তার মানে তুলা পরে ভূমিতে পৌঁছাবে। যেহেতু পাথরের ভর বেশি, পাথরের উপরে বাধা কি কম কাজ করবে এবং সে ভূমিতে আগে পৌঁছাবে। তার মানে পাথর আগে পৌঁছাবে, পাথর আগে পৌঁছাবে। দেখো, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ক্রমান্বয়ে বেগ বৃদ্ধি পায় কেন? দেখো, আমি কোনো একটি স্থান থেকে মুক্তভাবে কোনো বস্তুকে আমি পড়তে দিলাম। এর মানে হচ্ছে বস্তুর ত্বরণটি নিচের দিকে কাজ করতেছে এ, এবং অভিকর্ষ ত্বরণের দিকও হয় কোন দিকে? নিচের দিকে। দেখো তো, দুইটাই নিচের দিকে কাজ করছে। তার মানে বস্তুটির বেগ প্রতিনিয়ত কি বৃদ্ধি পাবে, এবং বস্তুটির বেগ বৃদ্ধি পাবে একটি সমান একটি সমান হারে। এর মানে হচ্ছে বস্তুটির বেগ প্রতি এক একক সময়ে, অর্থাৎ প্রতি ১ সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে। ক্রমান্বয়ে 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে। দেখো, আমি যদি ধরি যে v is equal to u প্লাস gt। তোমরা জানো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই সূত্রটা লিখতে পারি v is equal to u প্লাস gt। তো v, এবং যেহেতু আমি স্থির অবস্থান থেকে বস্তুটাকে মুক্তভাবে পড়তে দিয়েছি, এ কারণে আমার আদিবেগ হবে 0 প্লাস gt লিখতে পারি। ঠিক আছে? তো v is equal to আমি g তে লিখতে পারি। g একটি ধ্রুবক। তো ধ্রুবক যদি আমি উঠিয়ে দিই, আমি এখানে একটি সমানুপাতিক সাইন আনতে পারি। তাহলে আমি লিখতে পারি v is proportional to t। এর মানে হচ্ছে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। অর্থাৎ যত সময় বাড়বে ওর বেগ তত কি বাড়বে। তাহলে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এরপরে দেখো পরের প্রশ্নটি। মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বেগের বর্গের সমানুপাতিক। পড়ন্ত বস্তু পড়ানোর সময় এই সূত্রগুলো বা এই সম্পর্কগুলো প্রমাণ করানো হয়েছে। দেখো, মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর স্থির অবস্থান থেকে পড়ন্ত কোনো বস্তুর ক্ষেত্রে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ক্ষেত্রে আমরা একটা সূত্র লিখতে পারি। সেটা হচ্ছে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh। যেহেতু আমি স্থির অবস্থান থেকে বস্তুটাকে ফেলে দিছি, তার মানে আমরা আদিবেগ লিখতে পারি u ইজ ইকুয়াল টু লিখতে পারি 0। তো 2gh, এখানে আমরা লিখতে পারি v স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh। 2 এবং g দুইটাই এখানে ধ্রুবক। তো আমরা এখান থেকে লিখতে পারি v স্কয়ার ইজ প্রপোর্শনাল টু h। দেখো, এখানে যে বলা আছে যে অতিক্রান্ত দূরত্ব বেগের বর্গের সমানুপাতিক। দেখো, অতিক্রান্ত দূরত্ব বেগের বর্গের সমানুপাতিক। এরপর দেখো পরের প্রশ্নটা। উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয়। আমি যখন উপরের দিকে কোনো বস্তুকে নিক্ষেপ করব, আমি যখন কোনো বস্তুকে নিক্ষেপ করব, আমি ধরে নিলাম u is equal to 2 মিটার পার সেকেন্ড আদিবেগে আমি বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছি। তার মানে বস্তুটির বেগের দিক হচ্ছে উপরের দিকে যাচ্ছে, কিন্তু অভিকর্ষ অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল বস্তুটিকে নিচের দিকে টানছে, পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে। ফলে বস্তুটির বেগ হচ্ছে উপরের দিকে, কিন্তু মধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল ওকে টানছে নিচের দিকে। অর্থাৎ দুইটা দিক কিন্তু বিপরীত, একটা এইদিকে এবং একটা এইদিকে। এই বিপরীত দিক হওয়ার কারণে বস্তুটির বেগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। যেহেতু বস্তুটির বেগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, তো বেগ হ্রাসের হারকে সময়ের সাথে সাথে বস্তুটির বেগ যেহেতু হ্রাস পাচ্ছে, তো সময়ের সাথে সাথে বেগ হ্রাসকে আমরা কি বলি? বেগ হ্রাসের
হারকে আমরা বলি, দেখো, বেগ হ্রাস ডিভাইডেড বাই সময়। অর্থাৎ বেগ হ্রাসের হারকে আমরা বলি মন্দন। তার মানে এখানে কি? আ এখানে কি? মন্দন ঘটছে। তো দেখো, নিক্ষিপ্তভাবে প আ উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম হয় না। এক্ষেত্রে বেগ হ্রাস পেতে থাকে এবং এক্ষেত্রে মন্দন হয়। দেখো পরেরটা, নিক্ষিপ্ত বস্তুর বেগ ক্রমান্বয়ে হ্রাস পায় কেন? দেখো, এই প্রশ্নের উত্তরটা আমি ঠিক উপরের প্রশ্নে আমি দিয়ে আসলাম যে নিক্ষিপ্ত বস্তু, আমরা যখন কোনো বস্তুকে নিক্ষেপ করি ও একটা যেকোনো আদিবেগে বস্তুটিকে নিক্ষেপ করতে হয়। কিন্তু বস্তুটির আ বেগ থাকে উপরের দিকে, কিন্তু অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল নিচের দিকে কাজ করে। দেখো, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে। এ কারণে এই যেহেতু ২ টা দিক বিপরীত থাকে, তার মানে বস্তুটির বেগ প্রতিনিয়ত কমতে থাকে। দেখো, যেহেতু ২ টার দিক বিপরীত বিপরীত দিক হওয়ার কারণে বস্তুটির বেগ প্রতিনিয়ত কমতে থাকে। দেখো, বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল বস্তুটিকে পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ নিচের দিকে টানে। ফলে বস্তুর বেগ কমতে থাকে এবং বস্তুর বেগ কমতে থাকলে অর্থাৎ বেগ হ্রাস পেতে থাকলে সেই বেগ হ্রাসের হারটাকে আমরা বলি কি? মন্দন। যার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মানে হচ্ছে, আমি যদি কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি তাহলে এর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে কমতে থাকে। অর্থাৎ এটা একটা সমমন্দনের উদাহরণ হতে পারে। এরপর দেখো পরেরটা, যে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ ঋণাত্মক হয় কেন? আমি কোনো একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করলাম, বললাম u = 2 মিটার পার সেকেন্ড আদিবেগে আমি নিক্ষেপ করলাম। অর্থাৎ বস্তুটি উপরের দিকে উঠবে, এর দিক হচ্ছে উপরের দিকে। কিন্তু অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল দিক হচ্ছে নিচের দিকে। অভিকর্ষ ত্বরণের দিক হচ্ছে নিচের দিকে। তো আ যেহেতু ২ টা দিক বিপরীত, তার মানে বস্তুটির বেগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। তো বেগ হ্রাসের হারকে আমরা বলি কি? সময়ের সাথে যে বেগটা যে হ্রাস পায় অর্থাৎ বেগ হ্রাসের হারকে, বেগ হ্রাসের হারকে বলি মন্দন, তাই না? এই মন্দনের অপর নাম হচ্ছে ঋণাত্মক ত্বরণ। তার মানে উপরের দিকে নিক্ষিপ্ত কোনো বস্তুর ত্বরণ কি হয়? ঋণাত্মক হয়। এরপর দেখো পরের প্রশ্নটা। উপরের দিকে নিক্ষিপ্ত কোনো ঝিলের উত্থান ও পতনকাল সমান কেন? দেখো, আমি যখন উপরের দিকে কোনো বস্তুকে নিক্ষেপ করি, তখন একটি নির্দিষ্ট আদিবেগে বস্তুটাকে নিক্ষেপ করা হয়। কিন্তু বস্তুটির বেগ এবং বস্তুটি যখন উপরের দিকে নিক্ষেপ করা হয়, তখন বস্তুটি উপরের দিকে উঠতে থাকে। কিন্তু এর কিন্তু মহাকর্ষ বল বা অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে। যেহেতু ২ টা দিক থাকে বিপরীত, অর্থাৎ বস্তুটি উঠতে থাকে উপরের দিকে, কিন্তু মাধ্যাকর্ষণ বল ওকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানতে থাকে। এই ২ টা দিক যেহেতু বিপরীত, এ কারণে ওর বেগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। ক্রমান্বয়ে হ্রাস পেতে সর্বোচ্চ উচ্চতায় এই বেগটা হয় 0। যখন 0 হয় তখন ও আর উপরের দিকে যেতে পারে না। তখন ও আবার ওই একই পথ একই সময়ে অতিক্রম করে ও আবার ভূমিতে পতিত হয়। তাহলে এই যে একটা নিক্ষিপ্ত বস্তু যে নিক্ষিপ্ত বস্তু সে গতিপথটি হয় পরাবৃত্তাকার। এই যে আমি লেখ আ এই যে আমি লেখ পরাবৃত্তাকার। এই যে আমি একটা লেখ আঁকলাম, এই লেখর এই শেপটাকে বলা হয় পরাবৃত্তাকার। এখন দেখো, আমি আ v is equal to, যেহেতু নিক্ষিপ্ত বস্তু v is equal to u minus GT হবে, তাই না? তো যেহেতু আ
কোনো বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন এর আদি বেগ থাকে, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় যখন ওঠে তখন এর বেগ হয়, শেষ বেগ হয় 0। তো আমি এটাকে ধরতে পারি 0 u মাইনাস জিটি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে t আমি লিখতে পারি u ডিভাইডেড বাই জি। এটাকে আমি ধরে নিলাম t1। এই t1 হচ্ছে এই t1 হচ্ছে উড্ডয়ন আচ্ছা, এই t1 হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় t1 হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উচ্চতায় উঠতে সময়, প্রয়োজনীয় সময়। সময়। তাহলে আমি যদি প্রয়োজনীয় সময় অর্থাৎ এই যে ও যে এই যে এখান থেকে যে এই বিন্দুতে এসে পৌঁছালো সর্বোচ্চ উচ্চতায়, এই বিন্দুতে এসে পৌঁছালো, এই পুরা পথটুকু অতিক্রম করতে ওর k1 u/g এইটুকু সময় লাগলো। এখন যদি আমরা ওর শূন্যে ভাসমান কাল বা বিচরণ কালটা বের করতে যাই, দেখো আমরা আরেকটি সূত্র জানি যে এই দেখো এখন আমরা এই যে কোনো বস্তুকে আমি যে উপরের দিকে নিক্ষেপ করলাম, উপরের দিকে নিক্ষেপ করার পর ও যে সর্বোচ্চ উচ্চতায় উঠে ওর বেগ 0 হলো। এরপর যে আবার ভূমিতে ফেরত আসলো। এই যে পুরা পথটা ও ঘুরলো, এটাকে আমরা বলতে পারি বিচরণ কাল বা শূন্যে ভাসমান কাল। আমরা এখন এই শূন্যে ভাসমান কালটা বের করব। আমরা আম চলন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা গতির সূত্রের আরেকটি সূত্র জানি যে h ut মাইনাস ut মাইনাস হাফ জি টি স্কোয়ার। যেহেতু বস্তুটি নিক্ষিপ্ত হচ্ছে আমাদের সূত্রে এখানে আমরা মাইনাস ইউজ করব। এখন আহ কোনো বস্তুকে আমি যখন উপরের দিকে নিক্ষেপ করি, কোনো বস্তুকে যখন আমি উপরের দিকে নিক্ষেপ করি এবং বস্তুটি যখন আবার খাড়া নিচের দিকে ফেরত আসে, তখন এর সরণ হয় 0। এর সরণ হয় 0। কারণ বস্তুটির আদি এবং শেষ অবস্থান একই। দেখো আমি এখান থেকে নিক্ষেপ করলাম এবং বস্তুটি আবার ভূমিতে এখানেই ফেরত আসলো। অর্থাৎ ভূমি থেকে নিক্ষেপ করার পর সে ভূমিতেই আবার ফেরত আসলো। তখন তার সরণ হবে কত? 0। তো সরণ যদি 0 হয় তার মানে আমি এখানে লিখতে পারি 0 ইউ টি। দেখো বস্তুটি উপরে উঠলো। দেখো বস্তুটিকে আমি নিক্ষেপ করলাম, বস্তুটি উপরে উঠলো এবং আবার সে শূন্যে কিছুকাল ভেসে সে আবার নিচে কি ভূমিতে পতিত হলো। এই যে নিক্ষেপের পর সে যে কিছুক্ষণ শূন্যে ভেসে আবার যে সে ভূমিতে পতিত হলো, এই যে শূন্যে ভাসমান কালটাকে আমরা বলতে পারি বিচরণ কাল। বিচরণ কাল বা শূন্যে ভাসমান কাল। এটাকে আমি ধরে নিলাম ক্যাপিটাল টি। এখানে আমরা লিখতে পারি ক্যাপিটাল টি মাইনাস হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি হাফ জি টি স্কোয়ার ইউটি। এখান থেকে আমরা ক্যাপিটাল টি এর মানটা বের করব। ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি 2u বাই জি। এই যে এটা হচ্ছে বিচরণ কাল অর্থাৎ শূন্যে ভাসমান কাল। এখন আমি যদি শূন্যে ভাসমান কাল থেকে এর সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়টা যোগ দেই, তাহলেই তো আমি ওর পতন কালটা বের করতে পারবো। এর মানে হচ্ছে এই যে ও যে এখান থেকে নিক্ষিপ্ত হওয়ার পর এই পুরোটুকু পথ ও যে শূন্যে ভাসমান অবস্থায় ছিল, এই পুরোটুকু সময় হচ্ছে t is equal to 2u divided by g। আমি যদি এই ক্যাপিটাল টি থেকে আমি যদি ওর সর্বোচ্চ উচ্চতায় উঠতে
অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত উঠতে সময়টুকু আমি বিয়োগ দেই, তাহলেই তো আমি ওর পতনকাল অর্থাৎ এই থেকে এইটুকু অতিক্রম করতে ওর কত সময় লাগছে সেটা বের করতে পারবো। তো ক্যাপিটাল টি মাইনাস T1 2u ডিভাইডেড বাই জি মাইনাস ইউ বাই জি। তো 2u ডিভাইডেড বাই জি মাইনাস ইউ বাই জি হচ্ছে ইউ বাই জি। এই ইউ বাই জি কে আমি যদি ধরি টু, এই T2 হচ্ছে ওর পতনকাল। এই T2 ইজ ইকুয়াল টু আমরা বের করলাম কি? T2 ইজ ইকুয়াল টু আমরা বের করলাম 2u বাই জি। এর মানে ওর সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এবং নামতে সময় একই, এবং সেটা হচ্ছে T1 ইজ ইকুয়াল টু T2 ইজ ইকুয়াল টু ইউ বাই জি। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, উপরের দিকে নিক্ষিপ্ত কোনো ঢিলের উত্থান ও পতনকাল সমান, এবং সেটা হচ্ছে ইউ বাই জি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি ভিডিও প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা ওই লেকচারটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।